গত মাসে আমার স্বামী আরিফ আর আমি পরিকল্পনা করেছিলাম যে আমরা পশ্চিমবঙ্গের পুরনো পারিবারিক ফার্ম হাউসে একটা শান্তিপূর্ণ সপ্তাহান্ত কাটাবো। আরিফ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, কলকাতার ফোর্ট উইলিয়ামে পোস্টেড। কিন্তু শেষ মুহূর্তে তার ছুটির অনুমোদন বাতিল হয়ে যায়। সে বলল আমি যেন আমাদের দুই সন্তান আদিতি ৮ ও কবির ৫কে নিয়ে যাই। আমাদের বাড়ি কলকাতা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত গাড়িতে যেতে ৩ ঘন্টা লাগে। সেদিন ছিল উষ্ণ আর রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল। আমরা ১ ঘন্টা চলার পর আমি খেয়াল করলাম একটা পুরনো মেরুন রঙের মারুতি আমাদের পিছনে আসছে। প্রথমে গুরুত্ব দেইনি, কিন্তু লক্ষ্য করলাম ওটা কখনো ওভারটেক করছিল না। আমি যত স্পিড বাড়াই ও তত বাড়ায়, আমি কমালে ও কমায়। অস্বস্তি শুরু হলো। আমি পরীক্ষা করতে চাইলাম, একটা ভিন্ন রাস্তা ধরলাম যেটা সাধারণত আমি ব্যবহার করি না। কিন্তু সেই মারুতি পেছন পেছন এলো। আমার গলা শুকিয়ে গেল। আমি চাইনি বাচ্চারা ভয় পাক। আদিতি কমিক্স পড়ছিল আর কবির গাড়ির খেলনা নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম কিছু একটা ভুল হচ্ছে। তারপর সেই গাড়ি একটু স্পিড বাড়ালো, এতটাই কাছে এলো যে আমি ড্রাইভারের অর্ধেক মুখ দেখতে পেলাম। সে ক্যাপ পরা ছিল আর তার চোখ দেখা যাচ্ছিল না। আদিতি প্রশ্ন করল, মা, সব ঠিক আছে তো? আমি মিথ্যে হাসলাম। হ্যাঁ মা, সব ঠিক আছে। আমি একটা ধাবার সামনে গাড়ি থামালাম। গাড়িটা কি থামবে না, ওটা ধীরস্থিরভাবে সামনে চলে গেল। ধাবায় ঢুকে আমরা চা আর সিঙ্গাড়া খেলাম। এক বৃদ্ধ দোকানদারকে আমি জিজ্ঞেস করলাম, এই রাস্তায় কি সব সময় এত ফাঁকা থাকে? তিনি এক মুহূর্ত চুপ থেকে বললেন, রাতের দিকে খুব বেশি লোক চলে না, আর মাঝে মাঝে কিছু অদ্ভুত গাড়ি আসে। খেয়াল রেখো বৌমা। এই কথাটা শোনার পর আমার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। ফেরার পথে আমি পিছনের আয়নায় আবার তাকালাম। আর কিছুক্ষণ পর সেই মারুতি আবার দেখা গেল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি তাড়াতাড়ি আরেকটা সংক্ষিপ্ত রাস্তা ধরে মূল হাইওয়ের দিকে ফিরলাম। কিছুক্ষণ পরে গাড়িটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমরা যখন ফার্ম হাউসের সামনে পৌঁছালাম, সূর্যাস্ত হচ্ছিল। শিশুরা উল্লাসে চেঁচিয়ে উঠল। কিন্তু ঠিক তখন আমি দূরে হেডলাইটের আলো দেখলাম। কে যেন আমাদের দিকে তাকিয়েছিল। আর সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম, ওরা জানে আমরা কোথায় থাকি। আমি আমার রাজকন্যাকে হারিয়েছিলাম ২০১২ সালে। এখনো সেটা উচ্চারণ করতেও কষ্ট হয়। আমরা তখন কলকাতায় থাকতাম, আর সে হঠাৎই চলে গেল। প্রস্তুত হওয়ার কোনো সুযোগ পাইনি। তার সমাধিস্থল কেওড়াতলা শ্মশান আমার কাছে একটা নিরিবিলি স্থান হয়ে উঠেছিল, যেখানে আমি তাকে মনে করতাম, নীরবে কথা বলতাম, আর তাকে আমার কাছাকাছি অনুভব করতাম। যদি তুমি কখনো খুব কাছের কাউকে হারিয়ে থাকো, তাহলে হয়তো বুঝবে কেন রাতের কবরস্থান বা শ্মশান এত টান অনুভব করায়। রাতের নিস্তব্ধতার মধ্যে একটা অদ্ভুত শান্তি থাকে, কিন্তু একই সঙ্গে সেটা ভয়ঙ্করও মনে হতে পারে। আমার জন্য এটা ছিল একান্ত ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার জায়গা, যেখানে আমি চাইতাম আমার মেয়ে যেন আমার চিন্তাগুলো অনুভব করতে পারে। এক রাতে ঘুম আসছিল না। তখন রাত ১০টা বেজে গিয়েছিল, আর হঠাৎ আমার মনটা খুব ভারী হয়ে গেল। তার কবরের কাছে যাওয়ার ইচ্ছাটা এতটাই প্রবল হয়ে উঠল যে আর থামতে পারলাম না। এক বন্ধু একবার সাবধান করেছিল যে রাতের বেলায় শ্মশানে একা না যাওয়াই ভালো, কিন্তু আমি নিজেকে থামাতে পারলাম না। আমি কেওড়াতলা শ্মশানের সামনে পৌঁছালাম প্রায় ১০:৩০ নাগাদ। রাস্তা শুনশান, আশেপাশে কেউ ছিল না, শুধু দূরের একটা ল্যাম্প পোস্টের ম্লান আলো। আমি লক্ষ্য করলাম যে গেটটা একটু ফাঁকা ছিল। শ্মশান সাধারণত সন্ধ্যার পর বন্ধ হয়ে যায়, কিন্তু হয়তো কেউ ভুল করে এটা বন্ধ করেনি। আমি আস্তে করে গেট ঠেলে ভিতরে ঢুকে পড়লাম। শ্মশান দিনে খুবই শান্ত, বড় সমাধিফলক আর গাছের ছায়ায় এক অনন্য পরিবেশ তৈরি হয়। কিন্তু রাতে সবকিছু বদলে যায়। ছায়াগুলো গভীর হয়, আর দিনের নিস্তব্ধতা যেন এক অন্যরকম ভয়াবহ রূপ নেয়। আমি ধীরে ধীরে মেয়ের কবরের দিকে এগিয়ে গেলাম,
চারদিকে তাকিয়ে মনে হচ্ছিল কেউ যেন আমাকে দেখছে। এটা হয়তো আমার কল্পনা ছিল, কারণ আমি আগেও বহুবার এখানে এসেছি, কিন্তু সেই রাতে বাতাসেও যেন একটা অদ্ভুত থমথমে ভাব ছিল। আমি তার সমাধির সামনে বসে নীরবে কিছু কথা বললাম, যা জীবনের শেষ মুহূর্তে তাকে বলা হয়নি। হঠাৎই আশেপাশে কিছু অস্পষ্ট আওয়াজ শুনতে পেলাম, যেন পায়ের শব্দ বা বাতাসে কোনো সাড়া জাগানো নড়াচড়া। আমি পেছনে তাকিয়ে দেখি দূরে কয়েকটি সাদা পোশাক পরা অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে একজন, তারপর দুজন, তিনজন। তারা ধীরে ধীরে চলছিল, একে অপরের সঙ্গে কোনো কথা বলছিল না, শুধু মাথা ঘুরিয়ে কবরগুলোর দিকে তাকাচ্ছিল। আমি ভাবলাম হয়তো কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে, কিন্তু শ্মশানে রাতের বেলা সাদা পোশাকে এভাবে কেউ আসবে কেন? যখন আমি আস্তে করে পিছু হটলাম, পাথরের ওপর আমার জুতোর ঘষার শব্দ হলো, আর তখনই তাদের একজনের মাথা সজোরে আমার দিকে ঘুরে গেল। মুহূর্তের মধ্যে বুক ধড়ফড় শুরু হয়ে গেল। আমি নিঃশব্দে পেছাতে থাকলাম, কিন্তু দেখলাম তারা ধীর পায়ে আমার দিকেই এগিয়ে আসছে। তাদের মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছিল না, কারণ চাঁদের আলো তাদের মুখ ফ্যাকাশে করে তুলেছিল। ভয় যেন ধীরে ধীরে শরীরের সবটি রক্তকণা জমাট বাঁধিয়ে দিচ্ছিল। একসময় আমি দৌড়ে পালানোর সিদ্ধান্ত নিলাম, সংকীর্ণ রাস্তা দিয়ে দ্রুত বেরিয়ে আসতে লাগলাম। যখন শ্মশানের প্রবেশপথের কাছে পৌঁছালাম, দূরের স্ট্রিট লাইটের আলো দেখতে পেলাম। আমার মনে একটু স্বস্তি এলো, দ্রুত গেটের বাইরে বেরিয়ে এলাম। কিন্তু তখনই রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা পুরনো ভ্যান চোখে পড়ল। লাইট বন্ধ ছিল, কিন্তু ভিতরে কেউ বসেছিল, যেন আমার দিকে তাকিয়ে। যখন আমি বাইরে বেরোলাম, সে সামনে একটু ঝুঁকে তাকাল। আমার বুক ধকধক করতে লাগলো। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির ইঞ্জিন চালু হলো, আর নিঃশব্দে সেটা অন্ধকারে মিলিয়ে গেল। সেই রাতের পর আমি কেওড়াতলা শ্মশানে রাতের বেলা আর কখনো যাইনি। দিনের বেলা এখনো সেখানে যাই, মেয়ের সঙ্গে সময় কাটাই, কিন্তু রাতের স্মৃতিগুলো আমার মনে গভীরভাবে দাগ কেটে গেছে। এই ঘটনাটা কয়েক বছর আগে কলকাতায় ঘটেছিল। আমার বাবা মা দিল্লিতে 3 দিনের ব্যবসায়িক সফরে গিয়েছিলেন, আর আমি বাড়িতে ছিলাম আমার 15 বছরের ছোট বোন মিশার দেখাশোনা করার জন্য। আমি তখন শতের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম, আর ভবিষ্যতে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ব তা নিয়ে ভাবছিলাম। আমার বাবা মা বিশ্বাস করতেন যে আমি বাড়ির দায়িত্ব নিতে পারব, তাই তারা নিশ্চিত ছিলেন যে আমরা দুজন ঠিক থাকব। প্রথম রাতটা স্বাভাবিকই ছিল। আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, টিভি দেখছিলাম। রাত প্রায় 11টা নাগাদ মিশা একটু অস্বস্তি বোধ করছিল। পুরনো কাঠের দরজাগুলো বাতাসে শব্দ করছিল, আর বাড়ির নির্জনতা ছোটখাট আওয়াজগুলো যেন বেশি ভয়ঙ্কর লাগছিল। আমি মজা করে বললাম, এই পুরনো বাড়িগুলো রাতে নিজেদের মতো আওয়াজ করে গিয়ে। কিছুক্ষণ পর আমরা ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয় দিনও সাধারণভাবেই কেটেছিল। সন্ধ্যায় আমি পড়াশোনা করছিলাম, আর মিশা রান্নাঘরে ম্যাগি আর অমলেট বানাচ্ছিল। ঠিক রাত 10টা নাগাদ আমি রান্নাঘর থেকে একটা চিৎকার শুনলাম। আমি দৌড়ে গিয়ে দেখি মিশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, চোখে আতঙ্ক। সে জানালার দিকে আঙুল তুলে ফিসফিস করে বলল, একজন লোক দাঁড়িয়েছিল বাইরে, রক্তমাখা শরীর। আমি দ্রুত জানালার কাছে গেলাম, কিন্তু বাইরে কাউকে দেখতে পেলাম না। আমি মিশাকে শান্ত করতে চাইলাম, কিন্তু ও খুব ভয় পেয়েছিল। রাত 3টায় দরজায় প্রচণ্ড জোরে ধাক্কাধাক্কির আওয়াজ হলো, যেন কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে। কয়েক মিনিট পর সব শান্ত হয়ে গেল। সকালে আমি বাইরে বেরিয়ে দেখি আমাদের বাগানের পাশে এক মৃতদেহ পড়ে আছে। আমরা কিছুই বুঝতে পারলাম না, সে কে ছিল, কেন রক্তাক্ত ছিল, কেন আমাদের বাড়ির সামনে এসেছিল। পুলিশও কোনো উত্তর খুঁজে পেল না। আজও জানি না কেন আমাদের বাড়িতে এসেছিল সেই রক্তমাখা লোকটা। আর কেন জানি না, মনে হয় জানালার বাইরে এখনো কেউ তাকিয়ে আছে।